আমি একটু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 1 ও 2। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। খানবাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটা কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কমতি বা কৃপণতা রাখেনি আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝে পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরে মেঘের শরীরটা ভালো নেই, আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝে বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বর্ণার বিয়ে। তানভীরের ডাকে মেঘের হঠাৎ ধ্যান ভাঙল। বোনো? ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞাসা করো তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ বেলকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তে মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহাদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির। আজ কোনো লুকাচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব মনে পড়ছে। নীল দিগন্তে ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্নে উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুংটাং শব্দের ধ্যান ভাঙল মেঘের। দেখলো আমার আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। মেম সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি খুবই ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতে বসতে মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখে নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়ে পড়েই ঘুমিয়ে গেল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোন হাতে নিল বর্ণা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। বর্ণা বর্ণা বলল, হ্যালো। তানভীর বলল, নীল 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 আঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালে রই টিপ যেন জোনাকি রই দ্বীপ, তোমার প্রেমে পড়েছি আমি, তুমি করো না মানা। বর্ণা বলল, ওই ভিলেন, আজ হিরো হওয়ার বড্ড শখ জেগেছে বুঝি? তানভীর বলল, একটু হলে তো দোষ নেও কোথায়, 51% ভিলেন, 49% হিরো। বর্ণা বলল, বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বর্ণা জানালো, তেমন কিছু না। তানভীর, ওকে তাহলে এখনই তোমাদের গলির মুখলেসের দাদার দোকানের সামনে এসো। বর্ণা বলল, কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে, কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। তানভীর বলল, প্লিজ বর্ণা, আজ অন্তত তোমার ম্যাচিউর চিন্তাভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। বর্ণা, এখানে ম্যাচিউর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে, যদি বের হতে ধরা পড়ে যায়। তানভীর, প্লিজ বর্ণা, একটু তাড়াতাড়ি এসো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। বর্ণা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে, হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পরে শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ার মৃদু দুলছে। আলতা রাঙা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? তানভীর, আমার বসন্ত এসে গেছে। বর্ণা লাজুক হাসলো। তানভীরের চোখে যেন আজ বর্ণার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বর্ণাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিব ডেকে ধ্যান ভাঙালো তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোর রাতের জন্য জমিয়ে রাখো, পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজ ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর রাতে জ্ঞান হারিয়েছে বলে সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলে আসছি।
একটু সামনে এগোতে সাকিব ডাকলো, তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশে দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। বন্যা, কোথায়? তানভীর, এখানেই, বেশি দূরে না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ের টেবিলে বসলো। দুজনে বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা এই প্রথম মুখ খুলল। বলল, মেঘ কেমন আছে? তানভীর, ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আরেকটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, এমনি তোমায় দেখতে। বন্যা, ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলে বন্যা বসা থেকে উঠে একদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পেছন ফিরে দেখলো তানভীর তার বাঁ হাত ধরে নিচু হাঁটু বসে আছে। বন্যা অবাক হয়ে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নিষাক্ত কণ্ঠে বাণী শুনে বন্যার হুঁশ ফিরে পেল। তানভীর বলছে, বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা তুমি কি জানো? মনে হচ্ছে একটা আগুন ভরা ফাগুনে আমার সামনে এক হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো আর কখনো হয় না অন্য কাউকে দেখার পর। আমার থেকে দূরে যেও না, তোমাকে আমার কসম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আমার হলুদিয়া পাখি। এবার কবুল করে দেখো, ছেড়ে যাব না। কিছুক্ষণ পর চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলে বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসেই থামলো। হঠাৎ তার মনে হলো হাতটা যেন একটু ভারী হয়ে গেছে। হাতের দিকে তাকাতে বন্যা বিস্ময়ের চরম আশ্চর্য পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? যে চোখে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জলজল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথায় এতটা বিভোর ছিল যে সে দেখায়নি হাতে কি করছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভেতরে ঢুকলো। আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটা না সালমা চৌধুরীর লেখা না, এটা অন্য একজন লেখিকার লেখা। সিজনটির সকল পর্ব সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।